আবার শুরু করি না? জি। আচ্ছা, আমরা বোধহয় গত ক্লাসে কি শেষ করছিলাম, যে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, তাই না? স্যার প্রথম ছিল প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, তারপরে ছিল হচ্ছে ডিফাইন অ্যাক্টিভিটিস, তারপর সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। নেক্সট কাজ হচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন বের করা, কারণ আমরা আসি সময়ের চ্যাপ্টারে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট। আমাদেরকে বের করতে হবে প্রজেক্টের শিডিউল কি। সেটি বের করার জন্য আমরা একটা প্রসেস আলোচনা করি পিএমবকে, সেটার নাম হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। পিএমবকের প্রসেসটার নাম 6.4 প্রসেসটা 6. এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন মানে আমরা নাম দেখে বুঝতে পারছি যে প্রতিটা অ্যাক্টিভিটির আমাদের এস্টিমেট করতে হবে ডিউরেশন, কোন অ্যাক্টিভিটি কত সময় লাগবে। আমি আসলে ওয়ার্ক প্যাকেজ, ডাব্লিউবিএস এবং টাস্ক বা অ্যাক্টিভিটিস যখন আলোচনা করছি তখন এটা বলছি যে কিভাবে আসলে একটা ওয়ার্ক প্যাকেজ থেকে আমরা, তাই না, টাস্ক বের করে টাস্কের ডিউরেশন বের করে সেই ডিউরেশন থেকে আমরা আসলে টোটাল প্রজেক্টের শিডিউল বের করতে পারি। সো এখন সেই টপিকটাই আসলে আলোচনা করতেছি। যে প্রসেসটা আসলে এখানে খুব সংক্ষেপে আছে, পিএমবকে অনেক ডিটেল আছে। সো মেইন থিমটা হচ্ছে যে আমরা যখন অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট করব তখন কয়েকটা ডেফিনেশন একটু আমাদের জানা দরকার। একটা হচ্ছে যে the quantitative assessment of the likely number of time periods that are required to complete an activity. এটা তো আমরা বুঝতেছি যে অ্যাক্টিভিটির প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন বের করা। আর দুইটা একটা জিনিস বোঝা দরকার, elapsed টাইম। আমরা নরমালি ডিউরেশন যেটা বের করি, ধরেন আমি একটা কাজ বললাম টাস্ক 1, সেই টাস্কটা বললাম 5 ডেজ। 5 ডেজ যেটা বললাম এটা আসলে ডিউরেশন। elapsed টাইম হচ্ছে the actual calendar time required for activity from start to finish. তার মানে 5 দিনটা আসলে কবে, যদি এরকম হয় যে ধরেন আজকে বুধবারে কাজটা শুরু হবে আর 5 দিন সময় লাগবে, তাহলে কি হবে? এটা আমাদের যদি মাঝখানে 2 দিন ছুটি থাকে তাহলে বুধবার, বৃহস্পতিবার, আবার শুক্র, শনি হচ্ছে 2 দিন ছুটি, তাই না? তারপরে কিন্তু আবার another 3 days। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে 5 ডে হচ্ছে কাজটা ডিউরেশন, কিন্তু elapsed টাইম হচ্ছে আসলে কি 7 ডেজ। ঠিক আছে, সেটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল ক্যালেন্ডার টাইম, যেটাকে বলা হচ্ছে elapsed টাইম। আর এফোর্ট মানে তো আমরা বুঝি, তাই না? এফোর্ট মানে হচ্ছে যে যেটাকে আমরা ম্যান আওয়ার বলি, সেটাকে আমরা এফোর্ট বলি। আমি একটু লাইটটা জ্বালাই দিই, ডার্ক লাগছে। সো এফোর্টটা হচ্ছে আমাদের ম্যান আওয়ার। মানে একটা কাজ করতে কত ম্যান আওয়ার লাগবে সেটাকে আমরা এফোর্ট দিয়ে বলি, বা লেবার বলি, এফোর্ট বলি। এখন গাইডলাইন্স টু এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, এখানে আসলে পিএমবকের ওই প্রসেসটার আলোচনা হয় নাই, জাস্ট খালি ইয়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ছবি দিলে বেটার হতো আর কি। আমি কি একটু পিএমবকটা বের করবো, তাহলে একটু মনে বুঝতে সুবিধা হবে। না এটা সুবিধা হচ্ছে না, পিডিএফ ফাইলটা খোলা আছে কেন? পিএমবকে কিছু ছবি এখানে অ্যাড করতে হবে। Page number 198. 198. মানে আরো বেশি হবে। 199 এ শুরু হয়েছে। কোন বইটা? কোন বই? পিএমবক আসলে পিএমবকের এটা পড়তেছি। আসলে আমরা যদি প্রসেস নিয়ে পড়তেছি, আমরা যে টপিকটা পড়তেছি পুরো লেসনটা কিন্তু টপিক নিয়ে, তাই না? প্রসেস নিয়ে, স্টার্টিং দা প্রজেক্ট, এবং পিএমবক কিন্তু পুরোটাই প্রসেস নিয়ে। আমরা এখন যে প্রসেসটা আলোচনা করতেছি সেটা হচ্ছে এই প্রসেসটা, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। ঠিক আছে, এই প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করতেছি আসলে। এবং এই প্রসেসটা টার্গেট কি?
এই প্রসেস টার্গেট মানে হচ্ছে আউটপুট কি, আউটপুট হচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন বের করা। এই যে ডিউরেশন এস্টিমেট মানে প্রতিটা অ্যাক্টিভিটির ডিউরেশন বের করা। আর এখানে এই ডিউরেশন বের করতে গিয়ে আমরা কি কি টুল ইউজ করি দেখেন, এই যে ভাই আমি দেখতে পাচ্ছিলাম না আপনার পিএম বক্সটা দেখাচ্ছেন। তাই স্ক্রিনে পিএম বক নাই, স্ক্রিনে পিএম বক নাই। এখন আছে? না আসলে এখন এবার এখন আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু এটা পড়তেছি আসলে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন স্টুডেন্ট ম্যানুয়াল থেকে, আর এটা মেইন ডিটেইল আছে পিএম বকে। তো স্টুডেন্ট ম্যানুয়ালে আছে আসলে আছে এইভাবে, জাস্ট খুবই সংক্ষেপে আছে যে দেখেন কিভাবে বলা আছে, কিভাবে আমরা প্রতিটা কাজের এস্টিমেট ডিউরেশন করব প্রতিটা অ্যাক্টিভিটির। ইনভলভ দ্য ওয়ার্ক প্যাকেজ ওনার্স আর আদার্স হু আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ক অফ অ্যাক্টিভিটি। মানে যখন এস্টিমেট করব কত সময় লাগবে তখন কিন্তু আমাদের একই কাজ করতে হবে, যারা এক্সপার্ট তাদেরকে ইনভলভ করতে হবে। তারপরে কনসার্ন লেসন লার্ন এন্ড হিস্টোরিক্যাল ইনফরমেশন, আগের ডাটা এবং আগের লেসন লার্ন থেকে আমরা হেল্প পেতে পারি যখন আমরা শিডিউলিং করব প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন করতে পারছি আমরা। তারপর রিভিউ দ্য শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে, ডিটারমাইন হাউ ইউ ওয়ান্ট টু কোয়ান্টিফাই দ্য ওয়ার্ক দ্যাট ইজ টু বি ডান, consider resource requirements and capability, review the resource requirements, check the resource calendar, consider interactions, review project scope statement, review risk register, review risk breakdown structure. এই সব যে রিভিউ বলতেছে, এই রিভিউ গুলো আসলে যে কথাগুলো বললো সেগুলো আসলে ইনপুট বলছে যে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান রিভিউ করো, ওয়ার্ক স্কোপ বেসলাইন থেকে ওয়ার্ক প্যাকেজ নাও, ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউন করে টাস্ক অলরেডি বের হয়ে গেছে সেটা অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট গত ক্লাসে আমরা পড়ছিলাম মনে আছে, সেই অ্যাক্টিভিটির আমরা এখন ডিউরেশন বের করি। তারপর লেসন লার্ন নিতে বসছে, মাইলস্টোন যেটা গত ক্লাসে দেখছিলাম সেটা নিতে বসছে। তারপর রিসোর্স, এই কয়েকটা আবার রিসোর্স রিলেটেড, এই যে এই চারটা কারা কারা কাজ করবে, কাজের উপর ডিপেন্ড করে কিন্তু কে কোন কাজে ইনভলভ হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু টাস্কের ডিউরেশন কম বেশি হয়ে যায়। একজন যদি এক্সপার্ট কাজ করে তাহলে হয়তো দেখা যায় কম সময় লাগবে, আর যদি একজন নভিস কোনো কাজ করে তাহলে সময় অনেক বেশি লেগে যেতে পারে। সো রিসোর্স কনসিডারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা কোনো একটা টাস্কের ডিউরেশন এস্টিমেট করি। এবং রিস্ক নিয়েও আলোচনা করতে বসছে। আর এই 3 আর 4 মনে আছে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জি এবং অর্গানাইজেশনাল প্রসেস আছে। তো এটা সব কাজের মধ্যেই বা সব প্রসেসে এটাকে অবশ্যই কনসিডার করতে হবে, ওটার ইম্প্যাক্টটা ওটার গাইডলাইনটাকে ফলো করতে হবে। এই কথাটাই আসলে এই যে আমাদের প্রেজেন্টেশন স্লাইডে এই একদম এই পর্যন্ত এই আলোচনাগুলো আছে, ঠিক আছে, যেটা আমি ইনপুট হিসাবে ওখানে দেখলাম। আর তারপর কি বলছে, ইউজ টুলস এন্ড টেকনিক, টুল টেকনিক ইউজ করতে বলছে। কি কি টুল টেকনিক সেটা এখানে আলোচনা করে নাই, কেন করে নাই, কারণ এটা কস্ট চ্যাপ্টারে করছে। কস্ট চ্যাপ্টারটা আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু আমি স্কিপ করে গেছি, তাই না? স্কিপ করে গেছি কিন্তু কষ্টটা পরে করবেন। হ্যাঁ, এই কস্ট চ্যাপ্টারের টুলস গুলো আসলে একই টুলস যেটা আমরা শিডিউলিং এ ইউজ করি, এই সেম টুল আবার আমরা কস্টিং এও ইউজ করি। সো যেহেতু কস্ট চ্যাপ্টার আলোচনা করছে, এখানে আলোচনা করে নাই স্টুডেন্ট ম্যানুয়ালে, তো ওখানে বুঝে থাকলে আমরা এটা বোঝার কথা, কিন্তু যেহেতু এটা পড়াই নাই এই জন্য এখন আমি এখানে একটু বলি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা যে প্রতিটা টাস্ক, সে টাস্কে এই টাস্কের আমরা ডিউরেশন বের করতে চাই। এখন ডিউরেশন বের করার এই যে টেকনিকগুলো আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, আমাদের মানে নিজেদের এক্সপার্টিজ এক্সপিরিয়েন্স থেকে বা যে অলরেডি এই ধরনের কাজ করছে তার আইডিয়া থেকে আমরা এস্টিমেট করতে পারি। সেকেন্ড কাজটা কি করতে পারি দেখেন, অ্যানালগাস এস্টিমেটিং। মনে আছে আমরা এটা পড়ার শুরুর আগে বলছিলাম যে দুইটা কাজ, একটা হচ্ছে বেঞ্চমার্কিং এবং হিস্টোরিক্যাল ইনফরমেশন। সো অ্যানালগাস এস্টিমেটিং মানে হচ্ছে আগে কোন প্রজেক্ট করছি, আচ্ছা আমি একটু সবাইকে মিট করে দিলাম। ওকে, অ্যানালগাস এস্টিমেটিং মানে আগে প্রজেক্ট করছি আমরা, তার সাথে অ্যানালজি করে যদি নতুন একটা প্রজেক্টের কাজের আমরা এস্টিমেট করি, সেটাকে বলা হয় অ্যানালগাস এস্টিমেটিং। অ্যানালজি করে এটা আসলে আমরা খুবই ইউজ করি। ওখানে যেতে কত সময় লাগবে বা কাজটা করতে কত সময় লাগবে আমরা আগের এক্সপিরিয়েন্স থেকে অ্যানালজি করে বের করার চেষ্টা করি। সেইটা একটা টেকনিক। সেকেন্ড টেকনিক হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেটিং। প্যারামেট্রিক মানে হচ্ছে যে ধরেন আমরা 200 স্কয়ার ফিটের একটা মেঝেতে টাইলস লাগাবো, ঠিক আছে। এখন এক একটা টাইলসের সাইজ যদি সে 1 স্কয়ার ফিট বাই 1 স্কয়ার ফিট হয়, তাহলে আসলে পুরা 200 স্কয়ার ফিটের মেঝেতে টাইলস লাগাতে কত সময় লাগবে। যদি একটা টাইলস লাগাতে ধরেন 20 মিনিট লাগে,
তাহলে 200 স্কয়ার ফিট লাগাতে আমাদের কত সময় লাগবে? এই যে আমরা কোনো প্যারামিটার বা ভেরিয়েবল ইউজ করে অ্যারিথমেটিক যোগ গুণ ভাগ করে করতেছি, এটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেটিং। ঠিক আছে? আর এরপরে 4 নম্বরটা একটু বাদ দিয়ে 5 নম্বরে যাচ্ছি, বটম আপ এস্টিমেটিং। বটম আপ এস্টিমেটিং মানে হচ্ছে সে আমি এই কাজটা এস্টিমেট করছি, কিন্তু এই কাজটা এত বড় যে এস্টিমেট করতে আমাদের সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাজাইলে বলি স্লাইসিং করা। একটা ইউজার স্টোরি অনেক বড়, তাহলে স্লাইস করে করে আমরা ছোট করব, যাতে আমরা ওই প্ল্যানিং প্রকারে আমরা যদি বলি 100 মানে কি অনেক বড়, যেটা আসলে আরো ছোট করতে হবে। সিমিলারলি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে যদি আমরা এরকম দেখি কোন একটা টাস্কের আমরা এস্টিমেট করতে পারছি না যে কত দিন লাগবে, কত সময় লাগবে, তখন কি করতে পারি, আমরা এটাকে আরো ব্রেকডাউন করে এরকম করতে পারি যে এটা টাস্ক এ ছিল, এটাকে আমরা টাস্ক A1 A2 A3 করে ফেললাম, বটম আপ করে ভেঙে ফেললাম। আর করার পরে এখন যেহেতু এটা ছোট হলো, এখন এইটার আমরা এস্টিমেট করলাম যে এটা কত সময় লাগবে, এটার কত সময় লাগবে, এটার কত সময় লাগবে। তাহলে আমরা তখন এই তিনটাকে অ্যাকুমুলেট করে আমরা আসলে বটম আপ অ্যাপ্রোচে এই উপরের বড় কাজটার এস্টিমেট করতে পারি। এটাকে বলা হয় বটম আপ এস্টিমেশন। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন, আমরা তিনটা জিনিস শিখলাম, অ্যানালগাস এস্টিমেটিং, প্যারামেট্রিক এস্টিমেটিং এবং বটম আপ এস্টিমেটিং। পরীক্ষায় ক্ষেত্রে এগুলো আসবে, সিচুয়েশন দিয়ে বলবে যেটা আসলে কোন এস্টিমেশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আমি আপনাদের করতে চাই, সেটা হচ্ছে যে অ্যানালগাস, প্যারামেট্রিক এবং বটম আপ এস্টিমেটিং, এটার মধ্যে সবচেয়ে সব দ্রুত কোনটা করা যাবে? সবচেয়ে দ্রুত কোনটা করা যাবে? কম সময় লাগবে? অ্যানালগাস। অ্যানালগাসটা দ্রুত করা যাবে। হ্যাঁ, মানে জাস্ট আমরা অ্যানালগি করতেছি, কোনো হিসাব নিকাশ নাই, এটা আগে এরকম হচ্ছে তাইলে এখন এরকম। আর কিন্তু সবচেয়ে একুরেট আপনি এস্টিমেশন কোনটা দিয়ে পাবেন? একুরেট এস্টিমেশন বটম আপ এস্টিমেটিং। প্যারামেট্রিক এস্টিমেশন। এটা মনে রাখতে হবে, এটা বটম আপ এস্টিমেশন। বটম আপ এস্টিমেশনে আমরা সবচেয়ে পারফেক্ট পাবো, কারণ এটাকে আরো ছোট করতেছি, পরে যখন এস্টিমেট করতেছি আরো পারফেক্ট আমরা এস্টিমেশন করতে পারছি। আর সবচেয়ে খারাপ কোনটাতে হবে? অ্যানালগাসে হবে, তাই না? অ্যানালগাসে একুরেসি কম হবে কিন্তু ফাস্টার হবে, বটম আপে একুরেসি বেশি হবে কিন্তু সময় বেশি লাগবে। আর প্যারামেট্রিক এস্টিমেশনে কেন একুরেসি হবে না বেশি, কেউ বলতে পারবেন? এমনি মনে হচ্ছে যে আসলে ভালো, প্যারামেট্রিক এস্টিমেশন তো আমরা প্যারামিটার ধরে অঙ্ক করতেছি। কারণ হচ্ছে আপনি যে বললেন ওই ফিচারটার সাথে ওই যেটা এখন করব একদম হুবহু না মিলতে পারে। হ্যাঁ, রাইট, এটা আসলে মেইন জিনিস, যে আমি যে বললাম যে একটা 1 স্কয়ার ফিট টাইলস লাগাতে 20 মিনিট লাগবে, এই যে আমি 20 মিনিট ধরে নিলাম, এটা কোথা থেকে ধরে নিলাম? এটা আসলে আমরা কোনো অ্যানালজি করে বা হিস্টোরিক্যাল কিছু থেকে নিছি, যেটা একদম এই প্রজেক্টে সেম হবে এটা নাও হতে পারে, যেহেতু ওর যে এককটা আমি নিছি, ইউনিটটা, সেটা আসলে বেসড অন সাম হিস্টোরিক্যাল ডাটা অর আওয়ার আর্লিয়ার এক্সপেরিয়েন্স ফ্রম আদার প্রজেক্টস। দ্যাটস ওয়াই এটা অ্যাকুরেসিটা একটু কম হতে পারে। আচ্ছা, এবার আসি 4 নম্বর, বটম আপ 3 পয়েন্ট এস্টিমেশন। পরীক্ষায় 3 পয়েন্ট এস্টিমেশন থেকে অঙ্ক আসে। হ্যাঁ, সো এটাতে এখানে একটা ফর্মুলা আছে, আমরা অনেকেই জানি, এটাকে বলা হয় পার্ট প্রোগ্রাম এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। ফর্মুলাটা কি, যে আমরা যখন কোনো একটা কাজে এস্টিমেশন বের করি, আমি এটাকে লিখলাম এস্টিমেশন অ্যাক্টিভিটি ডিউরেশন, এমনি লিখলাম, এটা কোনো মানে ইয়া না, আসলে টার্ম না, আমি জাস্ট লিখলাম কোন একটা কাজের এস্টিমেটেড ডিউরেশন বের করছি আমরা। ফর্মুলাটা কি, উপরে থাকতে হবে অপটিমিস্টিক প্লাস 4m, m মানে হচ্ছে মোস্ট লাইকলি, প্লাস হচ্ছে পেসিমিস্টিক ডিভাইডেড বাই 6। তার মানে এই আমরা তিনটা ভেরিয়েবল নিচ্ছি। কি কি নিচ্ছি? অপটিমিস্টিক মানে হচ্ছে ওই কাজটা করতে সব যদি আমাদের যদি বেস্ট কেস সিনারিওতে থাকে, সবকিছু আমাদের ফরে আছে বেস্ট কেস সিনারিও, তাহলে আমাদের কত সময় লাগবে? হ্যাঁ, লোয়েস্ট কত সময় লাগবে, অপটিমিস্টিক কত সময় লাগবে। আর পেসিমিস্টিক মানে হচ্ছে ওই সেম কাজ যদি ওর সিচুয়েশনের মধ্যে পড়ি, সবচেয়ে ওর সিচুয়েশন, হ্যাঁ, নানান রিস্ক জেনারেট করছে, কেউ অসুস্থ হয়ে গেছে, তারপরে ধরেন যে কোভিড সিচুয়েশন, লকডাউন হয়ে গেছে, এরকম যদি পেসিমিস্টিক সিচুয়েশন হয়, তাহলে আসলে ম্যাক্সিমাম কত সময় লাগতে পারে। আর মোস্ট লাইকলি মানে হচ্ছে সচরাচর এই কাজটা করতে আসলে কত সময় লাগে, ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স বা আগে করে আসছে এই ধরনের কাজ, হ্যাঁ, বা আগের সাথে মিলে, সেটা হচ্ছে মোস্ট লাইকলি। তাহলে ধরেন কোন একটা কাজ করতে আমাদের সময় লাগবে
এটাকে আমরা বুঝতে পারছি? ধরেন যে ঢাকা থেকে অনেক সময় কি ঢাকা থেকে আপনি যাবেন হচ্ছে দিনাজপুর, ঢাকা টু দিনাজপুর, তাহলে অপটিমাম কত সময় যেতে পারি আমরা? 12 ঘন্টা মোস্ট প্রবলি, বা এর চেয়ে কম লাগতে পারে, 9 ঘন্টায়, মানে এর চেয়ে কমে যাওয়া আমাদের সম্ভব না, মানে বাসের জার্নি কথা বলছি। আর যদি ঈদের সময় হয় তাহলে কি, হ্যাঁ 24 ঘন্টা লাগতে পারে। অনেকের এক্সপিরিয়েন্স হয়তো আছে যে বাসের মধ্যেই অনেকে ঈদও চলে গেছে, তাই না? 16 ঘন্টা তো স্বাভাবিক, 24 ঘন্টা কিন্তু লাগতে পারে, একদম পেসিমিস্টিক সিচুয়েশন, অপটিমিস্টিক নাই। আর সচরাচর আসলে 12 থেকে 14 ঘন্টা লাগে মোস্ট লাইকলি, ঠিক আছে? তো এইটাই যদি আমরা এখানে হিসাবে বসাই তাহলে কি হবে দেখেন, অপটিমিস্টিক হচ্ছে কত বললাম, ধরেন 8 ঘন্টা লাগবে, মোস্ট লাইকলি হচ্ছে 12 ঘন্টা, তাহলে 48, 4 ইন্টু 48, প্লাস হচ্ছে পেসিমিস্টিক কত বললাম, যে একদম 24 ঘন্টাও লাগতে পারে, ডিভাইডেড বাই 6, তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমাদের estimate activity duration for this task using 3-point estimation, ঠিক আছে? সো আগের এস্টিমেশন গুলোর পার্থক্য কি, আগের এস্টিমেশন গুলো কিন্তু আমরা একটাই অ্যাবসলিউট এস্টিমেশন করছি, তাহলে একটা ভেরিয়েবল নিছি, কোনো রিস্ক কনসিডার করি নাই, কিন্তু এখানে উই আর কনসিডারিং রিস্ক, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু বোঝা, যে আমরা পার্ট ইউজ করি কেন, রিস্ককে কনসিডার করার জন্য। আর আমরা যে ইকুয়েশনটা এখানে দেখালাম এটা আসলে এটাকে বলা হয় ওয়েটেজ এভারেজ, তাই না? 6 দিয়ে ভাগ করছি আমরা, যেহেতু উপরে 6টা আইটেম আছে, 1, 4 আর 1, এটাকে আমরা বলি এভারেজ, ওয়েটেড এভারেজ বের করছি আমরা। সো এটাকে আরেকটা বলা হয়, এটাকে বলা হয় বেটা ডিস্ট্রিবিউশন ফর্মুলা। বেটা ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেখানে আসলে ডেটাগুলা মানে নরমাল ডিস্ট্রিবিউশন আছে, কোনো জানে মানে জাস্ট কম থেকে বেশি ডিস্ট্রিবিউশন আছে, নরমাল ডিস্ট্রিবিউশন। আর আরেকটা ফর্মুলা আছে সেম এটার, সেটা হচ্ছে ফর্মুলাটা, সেটাকে বলা হয় 3-point এস্টিমেট। ফর্মুলাটা হচ্ছে ও প্লাস হচ্ছে 4 না, শুধু এম, শুধু হ্যাঁ, প্লাস পি ডিভাইডেড বাই হচ্ছে আপনার 3. হ্যাঁ। সো এটা হচ্ছে, এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। সো এটাকে আমরা এভারেজ বলি না, এটা হচ্ছে যে সব দিকটা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। সো পরীক্ষায় যদি আসলে কোনো কিছু বলা না থাকে তাহলে মনে রাখতে হবে ইট ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট ওয়েটেজ এভারেজ, ঠিক আছে? তার মানে 6 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। আর যদি বলে দেয় যে এটা আসলে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে, তখন আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন, ঠিক আছে? ও প্লাস এম প্লাস পি ডিভাইডেড বাই 3। ওকে, সো চলেন আমরা এখন আমাদের বইয়ে ফিরে যাই, মানে প্রেজেন্টেশন স্লাইডে চলে যাই। প্রেজেন্টেশন স্লাইড দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা টুল টেকনিক গুলো ইউজ করব এবং তারপরে প্রতিটা অ্যাক্টিভিটির ডিউরেশন বের করব। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এরপরের কাজ হচ্ছে, দেখেন এরপরের কাজের মধ্যে গিয়ে আসলে একটু ইয়া করে ফেলছে। রেজা ভাই, হ্যাঁ বল। 3-point এস্টিমেটিং এর তো ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দেওয়া আছে, বাট 6 দিয়ে যেটা ওইটা তো দেয়া নাই পিএম বকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই আছে ক্লাস হ্যাঁ, যতটা দিন ক্লাস পিএম বকে দুইটাই আছে আর কি, এখানে আছে। অসুবিধা নেই। পেজ নাম্বার 201 এ তো দেখা যাচ্ছে না। ছোলা পেঁয়াজু ইফতারি বানানো বন্ধ রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 3 দিয়ে, তাই না? 3 পয়েন্ট। ওই জন্য আমাকে বলে লাভ নেই। জি ভাই 3 দিয়ে 6টা নাই। হ্যাঁ, 6টা এখানে নাই নাকি? না কোন জায়গায় আচ্ছা, কষ্ট থাকতে পারে, কোন একটা জায়গায় আছে, কস্ট এস্টিমেট মানে আছে, কস্ট কিংবা ইয়াতে থাকবে আর কি, যে কোনো একটাতে থাকবে আর কি। কস্ট তো শিডিউল আছে, হ্যাঁ, এই ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য এটা বলছেন। আর বেটা ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা এখানে দেয় নাই নাকি? আচ্ছা, যাক, আমার মনে হয় ইয়াতে থাকতে পারে। চলেন দেখি কস্টে দেখে আসি, কস্টে কি অবস্থা। দিস ইজ আ বিগ চ্যাপ্টার। আচ্ছা, কস্টে আসি। কস্টে আমাদের এস্টিমেট কস্ট,
এস্টিমেট কস্টে এখানে কি আছে কিনা দেখি আমরা। এখানে আছে আর কি, হ্যাঁ, যে ডেটা ডিসক্রিপশন ফর্মুলা। দুই জায়গায় আলোচনা করে নাই, কারণ সেম জিনিস আমরা কস্টলি ইউজ করতে পারি, টাইমে ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন এখন আমরা কি করলাম, এখানে আসলে খুব সংক্ষেপ করতে গিয়ে অনেক ছোট করে ফেলছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা সব কাজের ডিউরেশন পেয়ে গেছি। এখন হচ্ছে লাস্ট প্রসেস হচ্ছে শিডিউল তৈরি করা। সেটাকে পিএমবক এর প্রসেসটার নাম হচ্ছে ডেভেলপ শিডিউল। সেই ডেভেলপ শিডিউল প্রসেসটা করলে আমরা কি পাবো, পুরো প্রজেক্টের শিডিউল তৈরি করতে পারবো এবং সেই শিডিউলটাকে আমরা নানানভাবে প্রেজেন্ট করতে পারি। কিভাবে শিডিউল তৈরি করা হয় সেটা আমি একটু পরে আলোচনায় যাচ্ছি, যে এখানে স্লাইডে ওইভাবে আছে। সেটা হচ্ছে আমরা সিপিএম ইউজ করবো, ক্রিটিক্যাল পাথ, সেটা আমরা একটু পরে আসছি। সো আমরা কিভাবে শিডিউল প্রেজেন্ট করি, জেনারেলি গ্যান্ট চার্ট ইউজ করি আমরা, তারপরে মাইলস্টোন চার্ট ইউজ করি, তারপরে শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম উইথ ডেটস আমরা ইউজ করতে পারি। এখানে ফিগার দেওয়া আছে দেখেন, এই যে গ্যান্ট চার্ট আমরা খুবই ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা গ্যান্ট চার্টই সবচেয়ে বেশি ইউজ হয়। এখানে ডান বাম দিকে হচ্ছে কাজ স্টার্ট এবং ফিনিশ, এবং এদিকে হচ্ছে বার চার্ট, ঠিক আছে। আর মাইলস্টোন চার্ট যদি আমরা বলি, জেনারেলি মাইলস্টোন চার্টে মাইলস্টোন গুলো থাকে, যে কবে কবে আমাদের মাইলস্টোন ডেট গুলো এবং কবে আমরা সেটা অ্যাচিভ করি, মাইলস্টোন চার্টে এরকম থাকে। আচ্ছা, আর নেটওয়ার্ক ডায়াগ্রামের ফিগারটা এখানে দেওয়া হয় নাই। নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা বোধহয় আগে দেখাইছিলাম আমি বোধহয়। তো নরমালি নেটওয়ার্ক ডায়াগ্রাম আসলে খুব একটা ইউজ হয় না, নেটওয়ার্ক ডায়াগ্রাম পিছনে কাজ করা হয়। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা যখন সব কাজের অ্যাক্টিভিটি ডিউরেশন পেয়ে গেলাম, তখন আমরা কি করি, সবগুলোকে ম্যাথমেটিক্যালি ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করে আমরা বের করে প্রজেক্টের শিডিউল দিই। সো এটার একটা সহজ টেকনিক হচ্ছে এই যে এইভাবে ক্রিটিক্যাল পাথ বের করা যায়। দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে স্টার্ট থেকে ফিনিশ কয়টা অ্যাক্টিভিটি আছে দেখেন, 1টা থেকে 6টা অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি 1 6 দিন, 6 উইক সপ্তাহ সময় লাগবে। অ্যাক্টিভিটি 2 4 উইকস, অ্যাক্টিভিটি 4 হচ্ছে 3 উইকস, এবং অ্যাক্টিভিটি 6 হচ্ছে 1 উইক। আর আমরা যে তীর চিহ্নগুলো দেখতেছি, এই তীর চিহ্নগুলো কি জিনিস? রিলেশনশিপ, তাই না? ওই যে আমরা যে প্রসেসে সিকোয়েন্স করা, সিকোয়েন্স করলে আমরা কি পাবো, এরকম একটা আউটপুট পাবো, যেটাকে বলা হয় নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমরা যে প্রেজেন্টেশনটা দেখতেছি এটা কি, এটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। প্রতিটা অ্যাক্টিভিটি আছে এবং তার রিলেশনশিপ আছে, সিকোয়েন্স আছে। তার মানে আমি যখন অ্যাক্টিভিটি এ করব, এটাকে আমরা বুঝি, তখন এর পরে পরে কোনটা শুরু করতে হবে আমাদের, অ্যাক্টিভিটি এর পরে 2 আর 3 শুরু করতে পারবো আমরা, ঠিক আছে। যদি অ্যাক্টিভিটি এ শেষ না হয়, তাহলে 2 আর 3 একটা শুরু করা যাবে না। আর অ্যাক্টিভিটি 2 শেষ হলে আমরা অ্যাক্টিভিটি 4 শুরু করতে পারবো। আর অ্যাক্টিভিটি 6 শুরু করার জন্য আমাদের দুইটাই লাগবে, তাই না? অ্যাক্টিভিটি 5 ও শেষ হতে হবে এবং অ্যাক্টিভিটি 4 ও শেষ হতে হবে, আদারওয়াইজ উই ক্যানট স্টার্ট অ্যাক্টিভিটি 6। সো নেটওয়ার্ক ডায়াগ্রামে এই যে তীর চিহ্নগুলো আমরা দিচ্ছি, এটা আসলে রিলেশন বোঝায় এবং কে কোনটার প্রিডেসেসর এবং সাকসেসর আমরা এখান থেকে দেখতে পারি। সো এটা কিসের আউটপুট আসলে? এটা আউটপুট হচ্ছে আমার ওই যে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, তার আউটপুট হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। আর যখন এটা ডিউরেশন আমরা বের করে ফেলবো এবং নেটওয়ার্ক ডায়াগ্রামে বসাবো, এখন আমরা কি করব, আমরা ক্রিটিক্যাল পাথ বের করব, যেটা আসলে সবচেয়ে লংগেস্ট পাথ করব। সো এখানে আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে এখানে কয়টা পাথ আছে। নেটওয়ার্ক পাথ জিনিসটাকে আমরা বুঝি, হোয়াট ইজ নেটওয়ার্ক পাথ? কেউ বলতে পারবেন নেটওয়ার্ক পাথ কি? এটা তো নেটওয়ার্ক ডায়াগ্রাম পুরোটা। আর হোয়াট ইজ নেটওয়ার্ক পাথ? এখানে দুইটা কি আসলে, দুইটা হচ্ছে স্টার্ট এবং ফিনিশ, মাইলস্টোন। তাহলে মানে এক পাথের শুরু থেকে শেষ পর্যন্ত যে রাস্তায় আমরা আসলে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত যেতে পারি উইদাউট এনি ব্রেক, উইদাউট এনি গ্যাপ, সেটাকে আমরা বলছি একটা নেটওয়ার্ক পাথ। তাহলে এখানে কয়ভাবে আমরা শেষে যেতে পারবো? যদি একটা পাথ দিয়ে যেতে পারবো, একটা পাথ কোনটা? নিচেরটা। এই দুইটা পাথ দিয়ে আমরা আসলে রিচ করতে পারবো আমাদের ফিনিশে। তাহলে এখানে পাথ কয়টা আছে? পরীক্ষা অনেক সময় খুব সহজ প্রশ্ন আসে যে এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম, এটা পাথ কয়টা? এটাও কিন্তু প্রশ্ন আসে অনেক সময়। হ্যাঁ, তো সেগুলো একটা এক বড় আসবে, 4-5টা থাকবে, মানে অনেক বড় হয়তো কমপ্লেক্স থাকবে, আপনাকে বলতে হবে যে কয়টা পাথ আছে। এখন দেখেন আমাদের ক্রিটিক্যাল পাথের ডেফিনিশন আমি গত ক্লাসে বলেছিলাম যে সবচেয়ে লংগেস্ট পাথ ইন দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম ইজ ক্রিটিক্যাল পাথ।
সো আমাদের এখানে কি দেখছি আমরা, প্রথম পার্টটার যে অ্যাক্টিভিটি আছে সবগুলোকে যদি আমরা যোগ করি, এই যে 1 অ্যাক্টিভিটি, 2 অ্যাক্টিভিটি, 4 এবং 6 অ্যাক্টিভিটি, তাহলে টোটাল কত পাচ্ছি আমাদের 14 উইকস। আর যদি এই 4টা আমরা যোগ করি নেক্সট, দেখেন নেক্সটে, তাহলে উই আর গেটিং 16 উইকস। তাহলে ক্রিটিক্যাল পাথ কোনটা আমাদের? 16 উইকস। হ্যাঁ, এই 16 উইকস হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। এই যে ইয়েলো দিয়ে দেখাচ্ছে, দেখেন দিস ইয়েলো পাথ ইজ আওয়ার ক্রিটিক্যাল পাথ। তার মানে এই যে এখানে যতগুলা কাজ আছে সব কাজগুলোই যদি প্রজেক্টের কাজ হয়, এর বাইরে ধরনের কোনো কাজ নাই, তাহলে প্রজেক্টের শিডিউল কত, কয়দিন লাগবে প্রজেক্টটা শেষ হতে? 16 উইকস। 16 দিন লাগবে, তাই না? 16 দিন সময় লাগবে। সো এইভাবে ক্রিটিক্যাল পাথ আমাদেরকে হেল্প করে প্রজেক্টের শিডিউল বের করার জন্য। 16 উইকস লাগবে। আচ্ছা, এখন আমরা যে ওয়েতে ক্রিটিক্যাল পাথ বের করলাম, হ্যাঁ, সেটা খুবই সহজ ওয়েতে। যদি আপনাকে ক্রিটিক্যাল পাথ বের করতে বলে, হ্যাঁ, তাহলে আপনি ওইভাবে ইজিলি ক্রিটিক্যাল পাথ বের করতে পারেন যোগ করে সবচেয়ে বড় পাথ কোনটা। কিন্তু আসলে সবচেয়ে যেটা আসলে ইউজ হয় ক্রিটিক্যাল পাথ বের করার জন্য, এটা আমরা অনেকে স্টুডেন্ট লাইফে হয়তো করছি, সেটাকে বলা হয় ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস। ঠিক আছে, প্রতিটা কাজের আমরা ফরওয়ার্ড পাস, আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করি ফরওয়ার্ড পাস করে। এবং ফরওয়ার্ড পাস মানে হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোর আর্লি, প্রতিটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করা। আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে উল্টা দিক দিয়ে আসা, এসে প্রতিটা অ্যাক্টিভিটির লেট ফিনিশ এবং লেট স্টার্ট বের করা। ঠিক আছে, সেটাকে বলি হচ্ছে আমরা ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা একটা অ্যাক্টিভিটি শুধু ডিউরেশন নিয়ে কথা বলছি, এই 4টা ভেরিয়েবল নিয়ে কথা বলি নাই। সেই 4টা ভেরিয়েবল কি? প্রতিটা কাজের আসলে আর্লিয়েস্ট স্টার্ট, তার মানে এই কাজটা আর্লিয়েস্ট কখন শুরু করা সম্ভব, কোন ডেতে, সেটাকে বলি আমরা আর্লি স্টার্ট। আর আর্লি ফিনিশ মানে হচ্ছে এই কাজটা আর্লিয়েস্ট কখন আমরা ফিনিশ করতে পারি, শেষ করতে পারি। আর লেট ফিনিশ মানে হচ্ছে, এবং লেট স্টার্ট মানে যে আমরা কাজটা যদি দেরিতে শুরু করতে চাই তাহলে আসলে কত দেরিতে শুরু করলেও, হ্যাঁ, প্রজেক্টের অন্য জায়গায় কোনো সমস্যা হবে না বা তারপরের কাজে কোনো সমস্যা হবে না, সেটাকে বের করা লেট স্টার্ট। এবং লেট ফিনিশ, লেট ফিনিশ মানে হচ্ছে কত দেরিতে ফিনিশ করলেও, হ্যাঁ, প্রজেক্টের এই কাজটা মানে কোনো প্রবলেম হবে না, সেটাকে আমরা বলতেছি লেট ফিনিশ। এবং এখানে আমরা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে একটু খেয়াল করেন যে 4টা জায়গা, তাই না? আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ, এবং মাঝখানে কি থাকে, অ্যাক্টিভিটির নামটা থাকে। এবং প্রেজেন্ট করছে কিভাবে, রেক্টেঙ্গেল দিয়ে। এবং এখানে কি আছে, ডিইউ মানে হচ্ছে ডিউরেশন। আর 4.2.1 মানে কি? 4.2.1 মানে এটা একটা ইটারেশন না, এটা হচ্ছে আমাদের WBS কোড কিংবা অ্যাকাউন্টিং কোড। ওই যে আমরা যখন কোড তৈরি করি না, তাহলে এটা কোন লেভেলে আছে? 4 লেভেলে আছে, তার আন্ডারে 2 নম্বর, তারপরে 1। হ্যাঁ, আউটলাইন করে যেটা আমরা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সো সেইটাই হচ্ছে এইটার ইউনিক আইডিয়া, যেটাকে আমরা WBS কোড বলি। আচ্ছা, আর নিচে যেটা আছে এটার নাম হচ্ছে টোটাল ফ্লোট। হ্যাঁ, টোটাল ফ্লোট। ফ্লোট জিনিসটা কি? এটা একটু বোঝা দরকার আমাদের। ফ্লোট আসলে আবার ফ্লোটের কয়েক ধরনের ফ্লোট আছে, হ্যাঁ। সো ফ্লোট হচ্ছে টোটাল ফ্লোট আসলে 2-3 ধরনের, এবং প্রিয়াম্বকে 4 ধরনের ফ্লোট নিয়ে কথা বলা আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে 2 ধরনের ফ্লোট নিয়ে কথা বলা আছে, একটা হচ্ছে টোটাল ফ্লোট, আর একটা হচ্ছে ফ্রি ফ্লোট। সো আমরা প্রথমে টোটাল ফ্লোটটা একটু বোঝার চেষ্টা করি। টোটাল ফ্লোটটা হচ্ছে কোনো একটা টাস্ককে যদি আমরা ওয়েট করাই, ডিলে করালেও যদি আমাদের প্রজেক্টের এন্ডে কোনো সমস্যা না হয়, ঠিক আছে, প্রজেক্টের এন্ডে কোনো যদি সমস্যা না হয়, এন্ড ডেটে কোনো শিফট হবে না। যেমন 6 মে আছে, 6 মে থাকবে। যদি কোনো একটা কাজ আমরা ডিলে করি, যে কোনো একটা কাজ, তারপরে যদি 6 মেতে কোনো প্রবলেম না হয়, তাহলে যে সময় পত্র এই কাজটাকে ডিলে করাতে পারবো সেই কাজটাকে বলা হয় টোটাল ফ্লোট। সো আমাদের এখানে একটু খেয়াল করেন, আমরা যদি আগের ছবিটাতে যাই, পরের ছবিটাতে, তাহলে এখানে আসলে ক্রিটিক্যাল পাথ কোনটা? এটা না? সো ক্রিটিক্যাল পাথে কোনো ফ্লোট নাই,
কোথাও আপনি ডিলে করতে পারবেন না, ডিলে করলে কিন্তু ফিনিশ ডেটটা শিফট হয়ে যাবে। তার মানে ক্রিটিক্যাল পাথে কোনো ফ্লোট থাকে না। আর যদি আপনি এই পার্টটাতে আসেন, উপরের পার্টটাতে দেখেন এই পাথে কিন্তু ফ্লোট আছে না, এখানে 14 সপ্তাহ, মানে কি আরো 2 সপ্তাহ কিন্তু এখানে যে কোনো একটা টাস্কে আমরা ডিলে করাতে পারি, স্পেশালি এই দুইটার যে কোনো একটাকে বা দুইটাকে করতে পারি। এখানে 1 সপ্তাহ, এখানে 1 সপ্তাহ করলে কি হবে, এখানে কি ডেটে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ 16 উইক পর্যন্ত আমাদের সময় আছে। সো এই যে এখানে 2 সপ্তাহের সময় আছে, যে কোনো একটা এই পাতের যে কোনো দুইটা এই কাজটাকে এবং এই কাজটাকে যে আমরা ডিলে করাতে পারবো সেটাকে বলা হচ্ছে টোটাল ফ্লোট। তার মানে এটা ডিলে করালেও আমাদের ফিনিশ ডেটে কোনো প্রবলেম হবে না, এটাকে বলা হয় টোটাল ফ্লোট। আর আমি পরে ফ্রি ফ্লোটে আসতেছি, আগে টোটাল ফ্লোটটা আমরা বুঝে নিই। এই যে পরে আমরা ফ্রি ফ্লোট নিয়ে কথা বলবো। এই যে আমি যেটা দেখালাম 2 উইকস ফ্লোট আছে এখানে, এই পাতে 2 উইকস ফ্লোট আছে। আচ্ছা, তাহলে আমি কিন্তু ওই ফিগারটাতে আছি, ফিগারটা অনেক জায়গায় অনেকভাবে আসছে, আমি শুধু এখানে থাকি, একটা ফিগারকে সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো। এটাই সলভ করি, এই যে। আচ্ছা দেখেন, এখানে আমরা এখন আসলে এই যে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস দিয়ে সব কাজের আসলে আমরা বের করতে চাই, আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করতে চাই। এখানে অবশ্য সলিউশনটা দেওয়া আছে, আমরা জাস্ট বোঝার চেষ্টা করি তাহলে হবে। দেখেন এখানে আমরা কি করতেছি, এই যে প্রথম যেটা কাজ অ্যাক্টিভিটি এ, এটার আর্লি স্টার্ট কত, ধরেন এখানে দেওয়া নাই, আমরা নিজেরা বের করতেছি। আর্লি স্টার্ট হচ্ছে 0, তার মানে একদম শূন্যতম ডেনে আমরা ওই কাজটা শুরু করতে পারবো, একদম শুরুতে, যেটা এই কাজটা একদম শুরু। আচ্ছা, তারপরে আমরা এটার আর্লি ফিনিশ কিভাবে বের করবো, এখানে দুইটা ফর্মুলা একটু কাইন্ডলি লিখে রাখেন, যেটা স্টুডেন্ট ম্যানুয়ালে হয়তো পাবেন। সেটা হচ্ছে আর্লি ফিনিশ হচ্ছে আর্লি স্টার্ট প্লাস হচ্ছে ডিউরেশন, আর লেট স্টার্টের ফর্মুলা হচ্ছে আর্লি ফিনিশ মাইনাস হচ্ছে ডিউরেশন। এই দুইটা ফর্মুলা একটু কাইন্ডলি লিখে রাখেন, যেটা স্টুডেন্ট ম্যানুয়ালে পাবেন। সো আমরা এখন কি করব একটু বলুন। হ্যাঁ, আর্লি ফিনিশ মাইনাস ডিউরেশন, না এটাকে আর্লি ফিনিশ বললাম, এটা ভুল হচ্ছে, লেট ফিনিশ হবে। লেট ফিল হ্যাঁ, এটা হবে লেট ফিনিশ। হ্যাঁ, পরের লাইনটা হচ্ছে লেট স্টার্ট বের করতে হবে আমাদের, যেটা হচ্ছে লেট ফিনিশ মাইনাস ডিউরেশন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আসলে এই পরেরটা, ঠিক আছে? হ্যাঁ, দুইটাকে একসাথে ওভারল্যাপ করে গেল, ধরা যায়? ওকে, তাহলে আমরা প্রথম কাজটা দেখেন, প্রথম কাজটা 0, আর্লি স্টার্ট 0। তাহলে এটার আর্লি ফিনিশ কত হবে? 0 প্লাস ডিউরেশন যোগ করতে বলছে, তাই না? 0 প্লাস 10, তার মানে হচ্ছে আর্লি ফিনিশ হচ্ছে 10 তম দিন। আর পরের পাঁচটা কবে শুরু করতে পারবো? যেহেতু কোনো ডিপেন্ডেন্সি নাই, যেদিন আমি এটা শেষ করলাম সেই দিনই কিন্তু আমি এটা শুরু করতে পারি, 10 তম দিন। তারপরে এটা আর্লি ফিনিশ কিভাবে বের করবো দেখেন, 10 প্লাস 15, তাহলে কত হচ্ছে? 25 তম দিনে। ঠিক আছে, এরপরে আসেন, আমি এখন এদিকে যাচ্ছি, সব কাজের কি করব আমরা? আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বের করবো। তাহলে আর্লি ফিনিশ হচ্ছে 25, তার মানে এই যে অ্যাক্টিভিটি সি, এটা আমরা 25 তারিখে শুরু করতে পারবো। আর 25 আর 4 কত হয়? 29, তার মানে এই কাজটার আর্লি ফিনিশ হচ্ছে 29 তারিখ। আর পরের কাজটা কবে শুরু করতে পারবো? 29 তম দিনে, এবং 8 যোগ করলে হচ্ছে 37 তম দিনে ফিনিশ হবে। আর এটা 37 তম দিনে শুরু করতে পারবো, এবং 13 যোগ করলে পাচ্ছি 50 তম দিনে এই কাজটা শেষ হবে। এখন আমরা 50 থেকে যদি এখানে আসি, এটা কবে শুরু করতে পারবো? পরের কাজটা 50 তম দিনে শুরু করতে পারার কথা, কিন্তু এখানে কি আছে? 61, 11 দিন টোটাল ফ্লোট। 60 দিন মানে 61 আছে, তার মানে কোন একটা, মানে এই পাতের আমরা শেষ করছি, কিন্তু এই পার্টটা কিন্তু এখনো দেখি নাই। কারণ কি, এই কাজটা শুরু করতে পারবো তখন যখন আসলে এটাও শেষ হবে, এটাও শেষ হবে। আমরা কিন্তু এটা এখনো ক্যালকুলেট করি নাই, তাহলে আমি আসলে ডিসিশন নেওয়া যাবে না আমরা কি 50 তম দিনে শুরু করতে পারবো নাকি 61 তম দিনে, সেটা আসলে আমাকে হিসাব করে এদিক থেকে বের করতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে 25 তারিখ কি হয়েছিল? আর্লি ফিনিশ হয়েছিল।
তাহলে 25 তারিখ এই কাজটা আমরা আর্লি স্টার্ট করতে পারবো, তার সাথে 16 যোগ করলে 41তম দিনে এটা শেষ হবে। 41, আর এখানে দেখেন এটা একটু আপনার কারেক্ট করে নেন, এটা আছে FS প্লাস 8, মানে কি এটা FS প্লাস 8? কারণ মনে আছে FS প্লাস 8 মানে কি? ফিনিশ টু স্টার্ট প্লাস 8। তার মানে আমরা কি করছি এটা ল্যাগ হবে ল্যাগ না? দেওয়া হচ্ছে, না এটা লিড। ল্যাগ দিছি আমরা, ল্যাগ। ও সরি এটা লিড, ল্যাগ। হ্যাঁ, তার মানে এই জন্য 41 আর 8 যোগ হবে, তাহলে 49তম দিনে আমরা এটা শুরু করতে পারবো, যেহেতু আমরা এখানে ফিনিশ টু স্টার্ট প্লাস 8 দিনের ল্যাগ দিচ্ছি। এখন 49 প্লাস 12 হচ্ছে 61। তাহলে এখন দেখেন আমরা 61 নেব নাকি 50 নেব? ডেফিনেটলি 61। বড়টা নিতে হবে, কারণ এইটা শেষ হওয়ার পরে তো আপনি শুরু করতে পারবেন না কাজটা, কারণ এটা ডিপেন্ড করতেছে এইটার উপরও। তো সবচেয়ে যেটা বড় সেটাকে আমাদেরকে নিতে হবে। তো যখন নেটওয়ার্ক ডায়াগ্রামে এরকম সিচুয়েশন আসবে ফরওয়ার্ড পাসে, তখন আমরা ম্যাক্সিমামটা নেব। এরকম সিচুয়েশন, এটা কি সিচুয়েশন বলতে পারি আমরা? এটা কিন্তু আমরা বলতে পারি মার্জ সিচুয়েশন, তাই না? দুই বা একাধিক টাস্ক মার্জ হয়েছে এখানে। তো তখন আমরা মার্জিং এর সময় সবচেয়ে হাইয়েস্টটা নেব আমরা, ঠিক আছে? এবার আসি আমরা প্রতিটা টাস্কে আমাদের কি বের করতে হবে, লেট স্টার্ট এবং লেট ফিনিশ। তাহলে এই টাস্ক এটা শুরু করতে হবে এদিক থেকে, পিছন দিক থেকে শুরু করতে হবে, ঠিক আছে? সো প্রথমটা লেট ফিনিশ বের করতে হবে। এটা লেট ফিনিশ কত? এটা যেহেতু মানে ফিনিশ ডেট হচ্ছে 66, সো লাস্ট কাজ নেটওয়ার্ক ডায়াগ্রামে যেটা একদম সব শেষ কাজ, সেইটার আর্লি ফিনিশ এবং লেট ফিনিশ একই হবে, 66 ডেজ। এরপরে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা যতই লেট করি না কেন এই কাজটা 66 ডের পরে আর যাওয়া যাবে না। সো এটা লেট ফিনিশ হচ্ছে 66 ডেজ। এখন আমাদের ফর্মুলা মনে আছে? লেট স্টার্ট কিভাবে বের করবো আমরা? লেট স্টার্ট ইকুয়াল টু হচ্ছে লেট ফিনিশ মাইনাস হচ্ছে ডিউরেশন। তাহলে এখানে 66 থেকে 5 বাদ দিলে পাচ্ছি 61, তাহলে 61 দিন। তাহলে এখানে যদি আমরা আসি তাহলে 61 দিন হচ্ছে এটা লেট ফিনিশ। এটা থেকে যদি 12 বাদ দিই তাহলে পাচ্ছি 49তম দিন। 49 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে পাচ্ছি 41 হচ্ছে এটা লেট ফিনিশ। আর লেট ফিনিশ থেকে 16 বাদ দিলে পাচ্ছি 25, ঠিক আছে? এখন 25 থেকে আমরা কি 25 তারিখে এটা লেট ফিনিশ হবে নাকি আরেকটা যদি এদিক থেকে আসতেছে, খেয়াল করছেন এদিক থেকে কিন্তু আরেকটা আসতেছে, তাহলে এখনই কিন্তু ডিসিশন নেওয়া যাবে না এটা 25 হবে নাকি কি হবে, আমাদেরকে এই পার্টটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে 66 থেকে আমরা কি পেলাম? 61 পাইছি লেট স্টার্ট। তাহলে এখানে লেট ফিনিশ কত হবে? 61তম দিন, এটা লেট ফিনিশ। এবং এটা থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে পাচ্ছি 48, এটা লেট স্টার্ট পাচ্ছি আমরা। আর লেট স্টার্ট থেকে যদি আমরা লেট ফিনিশ কত হবে? 48তম দিনই হবে লেট ফিনিশ আগেরটা। আর লেট ফিনিশ থেকে 8 বাদ দিলে পাচ্ছি আমরা 40, এটা লেট স্টার্ট হচ্ছে 40। তাহলে 40 হচ্ছে এটা লেট ফিনিশ, এবং এটা থেকে 4 বাদ দিলে পাচ্ছি আমরা 36। এখন দেখেন দুইটা কিন্তু অপশন আসছে, 36 নেব আমরা নাকি আমরা 25 নেব। যখন আমরা এরকম ব্যাকওয়ার্ড পাসে আসব এবং এরকম সিচুয়েশন আসবে, হ্যাঁ, যেখানে একাধিক টাস্ক আসতেছে, তখন আমরা আসলে সবচেয়ে লোয়েস্টটাকে নেব। দ্যাটস ওয়াই আমরা এখানে 25 নিয়েছি। 25 থেকে 15 বাদ দিলে হয় 10, আর 10তম দিনে এটা লেট ফিনিশ হতে হবে, এবং 10 থেকে 10 বাদ দিলে পাচ্ছি আমরা 0। তাহলে দেখেন আমাদের এখানে ফর্মুলা দেওয়া আছে যে আমরা টোটাল ফোর্স কিভাবে বের করতে পারি আমরা। তো টোটাল ফোর্সের ফর্মুলা কি? আর্লি স্টার্ট ইকুয়াল টু লেট স্টার্ট হবে। তাহলে এখানে আর্লি স্টার্ট অথবা লেট স্টার্ট এবং কি আর্লি ফিনিশ ইকুয়াল টু লেট ফিনিশ। এখানে কোন কোন কাজের এটা আছে? এই কাজটা আছে না, আর্লি স্টার্ট ইকুয়াল টু লেট স্টার্ট এবং আর্লি ফিনিশ ইকুয়াল টু লেট ফিনিশ। আর কোন কোন কাজের আছে? এটা আছে, তারপরে এটা আছে, এটারও দেখেন আর্লি স্টার্ট এবং লেট স্টার্ট সেম, আর্লি ফিনিশ লেট ফিনিশ সেম, এটাও আছে এবং এটা আছে। তাহলে আমাদের ক্রিটিক্যাল পাথ কোনটা? যেখানে টোটাল ফ্লোট, কোনো ফ্লোট থাকবে না, সেটি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। সো দিস পাথ ইজ দ্য ক্রিটিক্যাল পাথ। আর যদি আপনি এখানে আসেন আগেরটাতে,
তাহলে আমরা কি পাচ্ছি, দুইটা কিন্তু সেম না, আলাদা পাচ্ছি। 36 25, তাহলে 36 থেকে 25 বাদ দিলে কত হয়? 11। 11 হচ্ছে এই কাজে টোটাল ফ্লোট, ঠিক আছে। আর এটা টোটাল ফ্লোট হচ্ছে 40 থেকে 29 বাদ দিলে হচ্ছে এটা টোটাল ফ্লোট, আর 48 থেকে 37 বাদ দিলে হচ্ছে 11 হচ্ছে টোটাল ফ্লোট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস জানা দরকার, তাহলে পরীক্ষায় যদি কখনো ফ্লোট বের করতে বলে, যে কোনো একটা টাস্কের ফ্লোট বের করতে হবে, তখন কিন্তু আপনাকে এরকম এই সবগুলো কিন্তু এখানে দেওয়া ছিল, আমরা দেখলাম যেটা কিভাবে বের করা হয়েছে। আমি মনে হয় নেক্সট আপনাদের সাথে হলো না, আমি আসলে ক্লাসরুমে এটা ফিজিক্যালি বোর্ডে ড্র করে আমরা করছিলাম। সো এরপরে আসলে ব্ল্যাঙ্ক একটা নিয়ে আমরা করতে হবে, তাহলে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আরো ক্লিয়ার হবে। যেহেতু অ্যান্সার ছিল, মনে হলো যে আসলে বোঝাটা ঠিক হলো কিনা কে জানে। তাহলে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এটা, তাই না? এ বি এই যেখানে দেওয়া আছে এফ জি এইচ, এবং এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। আর আমরা ফ্লোট পেলাম হচ্ছে এখানে, যেহেতু ক্রিটিক্যাল পাথ, এখানে কোনো ফ্লোট নাই, আমাদের ফ্লোট আছে শুধুমাত্র সি ডি এবং ইতে, এবং দুই সবগুলোরই ফ্লোট হচ্ছে 11। আচ্ছা, আমি বলছিলাম যে ফ্লোট কিন্তু ফ্লোটকে আরেকটা নাম আছে, ফ্লোটকে আরেকটা নামে বলা হয়, সেটার নাম হচ্ছে স্ল্যাক। স্ল্যাক একই জিনিস, ফ্লোট অথবা স্ল্যাক। এই ফ্লোট বলছিলাম 4 ধরনের হয়, একটা দেখলাম হচ্ছে টোটাল ফ্লোট। তার মানে কোনো কাজকে যদি ডিলে করে এই পাতে 11 দিন পর্যন্ত, তাহলেও কিন্তু আমাদের ডেডলাইনে কোনো সমস্যা হবে না, 66 দিনের দিনেই কাজটা শেষ করতে পারবো আমরা। কিন্তু এই জায়গায় যদি একদিনে কোথাও শিফট করান, তাহলে কিন্তু এটা 66 থেকে 67 ডে হয়ে যাবে। হ্যাঁ, সো ক্রিটিক্যাল পাথ কোন টাস্কে আমরা ডিলে করতে পারবো না, সেই জন্য আসলে এটাকে ক্রিটিক্যাল টাস্ক বলা হয়, ক্রিটিক্যাল পাথের কাজগুলোকে ক্রিটিক্যাল টাস্ক বলা হয়। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, যদি অ্যাক্টিভিটি সিটা যদি সে আমরা, এটা টোটাল ফ্লোট হচ্ছে 11, তো এখানে যদি সে আমরা 3 দিন ডিলে করি, তাহলে পরের যে দুটো অ্যাক্টিভিটি সেখানে তাহলে ফ্লোটটা কমে যাবে। হ্যাঁ, তার মানে যদি টোটাল ফ্লোট যদি প্রথমে অ্যাক্টিভিটি সিতে আমরা যদি 3 ডে ল্যাগ হয়ে যায়, তাহলে পরের দুটার ফ্লোট হয়ে যাবে 8, এরকম কি ব্যাপারটা? তখন আপনি, হ্যাঁ এরকম ব্যাপারটা, তখন আসলে আপনি 8 বেশি আর এখানে ডিলে করতে পারবেন না বাকি দুটো কাজের মধ্যে, ঠিক আছে। তার মানে আপনার ফ্লোট জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কারণে ফ্লোট জানলে আসলে আপনি ইউ ক্যান প্লে উইথ দ্য অ্যাক্টিভিটিস এন্ড রিসোর্স, তাহলে হয়তো আপনি যারা কম এক্সপার্ট তাদেরকে এই কাজগুলো দিতে পারেন, ঠিক আছে। কারণ এখানে ডিলে হলে সমস্যা নেই, 11 দিন সময় আছে, কিন্তু এই সমস্ত কাজে আপনি কাউকে দিতে পারবেন না যে আসলে নতুন, জানে না, এক্সপিরিয়েন্স কম, ঠিক আছে। তো ক্রিটিক্যাল টাস্কে এবং ক্রিটিক্যাল পাতে আমরা অলওয়েজ এমন লোকজনকে দিয়ে কাজ করাবো যাতে কোনো ডিলে না হয়, কারণ তাহলে ডেডলাইন মিস হওয়ার চান্স আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা আমরা বলতেছি ফ্লোট কিন্তু আরেক ধরনের হয়, সেটাকে বলা হয় ফ্রি ফ্লোট। কেউ প্রশ্ন করতেছেন? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমরা যে কোনো একটা টাস্ক যে মানে সিকোয়েন্সিয়ালি যখন হয়, একটা টাস্ক ফিনিশ যেদিন হবে পরেরটা স্টার্ট করলে তো আমার পরের দিন স্টার্ট ডেট থাকার কথা না? যেমন আর্লি ফিনিশ যদি 10 হয়, পরের টাস্কের আর্লি স্টার্ট 11 হওয়ার কথা না? মানে একই দিনে এটা আসলে দুই ধরনের আছে, হ্যাঁ এটা মানে এটা দুই ধরনের প্র্যাকটিস আছে আর কি। হ্যাঁ, এটা দেখবে স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে। তো আগে আসলে পিএমবকে সবসময় মানে মেনশন করছিল যে এটা এক দিনের প্রথম দিনে শুরু হয় 1 লিখছিল, আর এটা তাহলে কি হবে 11 হবে। হ্যাঁ 11 হবে, আর এটা শুরু করতে পারবো আমরা 12 দিনে, এইভাবে বলা ছিল আর কি, এক যোগ করতে হবে আর কি। হ্যাঁ, এখানে আমরা যে ইকুয়েশনটা দেখালাম ডিউরেশন সাথে কোনো প্লাস মাইনাস করি নাই, তো এইটা আসলে এটাও কিছু কিছু বইয়ে আছে, এবং পিএমবকে এটা আগে প্র্যাকটিস করা ছিল। আর বেশিরভাগ বইয়ে আসলে 0 থেকে শুরু হয়েছে, মানে যেদিন কাজটা শুরু হবে শেষ হবে সেদিনই আমরা ওই কাজটা শুরু করতে পারি। হ্যাঁ, পরের দিন শুরু করতে হবে এরকম তো ফ্যাক্টর না। হ্যাঁ আমার যতটুকু মনে হচ্ছে যে আগে 1 থেকে শুরু করতাম, তো 1 + 10 করে 11 করতাম, পরে আবার 1 বিয়োগ করে কিন্তু আবার 11ই করতে হতো। হ্যাঁ, পরে আবার 1 ই করে এই যে আর্লি স্টার্ট আবার 11 ডেতেই করতে হতো, এক বিয়োগ করতে হতো পরে স্টেপে।
মানে আপনার ক্রিটিক্যাল পাতে কোনো সমস্যা হবে না, খালি যে এটা আমরা 0 দিয়ে শুরু করছি আর এটা মানে 10 এবং 10। তো লজিকটা হচ্ছে আসলে আমরা যেদিন শেষ করব সেদিনেই উই ক্যান স্টার্ট। হ্যাঁ, ধরেন বিকাল 5টায় শেষ করলাম, তাহলে উইল স্টার্ট অন দ্যাট ডে বিকাল 5টায় অন্য একটা কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। রেজা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ রেজা ভাই, এই প্রসেসটা তো মানে ক্যালকুলেশনটা শুধু মানে যদি কোনো অ্যাক্টিভিটি একটার পর একটা শুরু হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যদি কোনো অ্যাক্টিভিটি মানে যেমন অ্যাক্টিভিটি ডিটা যদি আমি সির একটু আগে মানে ফিনিশ হওয়ার একটু আগে থেকে শুরু করতে পারি, সেক্ষেত্রে কি এই ক্যালকুলেশনটা প্রযোজ্য নাকি ডিফারেন্ট ক্যালকুলেশন? হ্যাঁ, ক্যালকুলেশন সব জায়গায় না, সব জায়গায় প্রযোজ্য এটা। এখানে কিন্তু এই যে এই কাজগুলা, এই দুইটা কাজ কিন্তু এই তিনটার প্যারালালি হচ্ছে, এই তিনটা কাজের প্যারালালি কিন্তু এই দুইটা কাজ হচ্ছে, ঠিক আছে? শুধু এখানে সিকোয়েন্স হচ্ছে, বাকি এরা কিন্তু প্যারালালি, এই তিনটা এবং এই দুইটা প্যারালালি কিন্তু হচ্ছে। সো মানে ক্রিটিক্যাল পাথে যে আমরা দেখলাম ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস, এটাই কিন্তু আসলে সব সফটওয়্যার ইউজ করে। মাইক্রোসফট প্রজেক্টও কিন্তু ব্যাক এন্ডে এটাই ইউজ করে, ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড করে, তারপরে ফ্লোট বের করে যেগুলোতে ফ্লোট 0 সেই পার্টটাকে ক্রিটিক্যাল পাথ দেখে। সেই ক্যালকুলেশন যে কোনো ইয়াতে প্রযোজ্য। ইভেন আমরা যেটা এখানে করলাম এটাতেও কিন্তু আমরা এইভাবে বের করতে পারি, সেম রেজাল্ট আসবে। এটা তো আচ্ছা, আমরা এখন যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফ্লোট হচ্ছে 4 ধরনের। তো সেকেন্ড টাইপের ফ্লোট যেটা, সেটাকে আমরা বলি ফ্রি ফ্লোট। আগেটা ছিল কি টোটাল ফ্লোট, আর এখন আমরা কি বলতেছি ফ্রি ফ্লোট। সো হোয়াট ইজ ফ্রি ফ্লোট? ফ্রি ফ্লোট মানে হচ্ছে ধরেন অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি, ঠিক আছে? আর একটা অ্যাক্টিভিটি আছে সি, আর অ্যাক্টিভিটি এ করতে লাগবে 5 দিন আর বি করতে লাগবে 3 দিন। এখান থেকে আমরা কি জানি, কি বুঝতেছি আমরা, যে সিটা আমরা কখন শুরু করতে পারবো? 3 দিন পরে 5তম দিনে। কতদিনে শুরু করতে পারবো? 5 দিন পর। 5 দিন আগে তো শুরু করতে পারবো না, 5 ডেজ, সম্ভব না। তাই না? 5তম দিনে আমরা শুরু করতে পারবো। আর বি কিন্তু আমাদের 3 ডেজে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই বি কাজটাকে যদি আমি আরো 2 দিন ডিলে করাই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তার মানে আমি যদি কোনো একটা কাজকে ডিলে করলে তার সাকসেসফুল কাজের আর্লি স্টার্টে কোনো সমস্যা না হয়, তাহলে যে কয়দিন ডিলে করা যাবে সেই সময়টাকে বলা হয় ফ্রি ফ্লোট। আগের ফ্লোটটা ছিল টোটাল প্রজেক্টের ফিনিশের সাথে, আর ফ্রি ফ্লোট হচ্ছে আমার ইমিডিয়েট সাকসেসফুল অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট। আমার ডিলের কারণে যদি কোনো হ্যাম্পার্ড না হয়, তাহলে আমি যে কয়দিন ডিলে করতে পারবো সেটাকে বলা হয় আমার জন্য ফ্রি ফ্লোট। তাহলে এই সিনারিওতে এর কোনো ফ্রি ফ্লোট আছে? এর কিন্তু কোনো ফ্রি ফ্লোট নাই, কিন্তু বি এর 2 দিন ফ্রি ফ্লোট আছে। 2 দিন ফ্রি ফ্লোট আছে, ঠিক আছে? ফ্রি ফ্লোট আছে, এটাকে বলা হচ্ছে ফ্রি ফ্লোট, যেটা আসলে আমি ইমিডিয়েট সাকসেস অ্যাক্টিভিটির সাথে সময় নিতে পারি, ডিলে করতে পারি, এটাকে বলা হয় ফ্রি ফ্লোট। সো ফ্রি ফ্লোটের একটা ফর্মুলা আছে আসলে। হ্যাঁ, ফর্মুলাটা কি? ফর্মুলাটা ওটা এখানে আছে, আমি ওটা নিয়ে আসি নাই নাকি? হ্যাঁ, যেখানে আছে দেখেন, এই যে ফ্রি ফ্লোটের ফর্মুলাটা হচ্ছে এটা থেকে পরীক্ষায় অঙ্ক আসতে পারে, কারণ এই ফ্রি ফ্লোটের ফর্মুলা এর আগে কি আমাকে ছিল না। সেটা হচ্ছে এই দেখেন, আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে একটু সুন্দরভাবে লেখা আছে, সেটা হচ্ছে আর্লি স্টার্ট, আর্লি স্টার্ট অফ সাকসেসফুল অ্যাক্টিভিটি মাইনাস আর্লি ফিনিশ অফ প্রিডিসেসর অ্যাক্টিভিটি, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রি ফ্লোট। স্টুডেন্ট ম্যানুয়ালে একটু সুন্দরভাবে বলা আছে, সেটা হচ্ছে যে আর্লি স্টার্ট অফ সাকসেসফুল অ্যাক্টিভিটি, যেমন এখানে কি সাকসেস অ্যাক্টিভিটি কোনটা? এই কাজটার, এটার আর্লি স্টার্ট কত? এই যে দেখেন 61। আর্লি স্টার্ট অফ সাকসেসফুল অ্যাক্টিভিটি, এই কাজটার ফ্রি ফ্লোট বের করার চেষ্টা করতেছি আমরা। তাহলে কি বলবো আমরা? সাকসেসফুল অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট 61 মাইনাস হচ্ছে যেটার বের করতেছি সেই অ্যাক্টিভিটির আর্লি ফিনিশ 50, তাহলে বিয়োগ করে পাচ্ছি আমি 11। সেটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি ফ্রি ফ্লোট হচ্ছে দেখেন 11 পাইছি, ফ্রি ফ্লোট হচ্ছে 11। তাহলে সিমিলারলি এই দুটার ফ্রি ফ্লোট 0 কেন খেয়াল করে দেখেন। তাহলে আমি যদি এইটার ফ্রি ফ্লোট বের করতে চাই তাহলে কি হবে? এইটা থেকে বিয়োগ দিতে হবে,
আর্লি স্টার্ট 137 থেকে আগেরটার আর্লি ফিনিশ বিয়োগ দিতে হবে কত? 0। হ্যাঁ 0, দ্যাটস ওয়াই 0। আবার এইটা যদি বের করতে চাই একই অবস্থা কিন্তু, তাই না? 29 থেকে 29 বাদ দিলে 0। সেই জন্য দেখেন বাকি সবগুলোর একটারও কিন্তু ফ্রি ফ্লোট নাই, শুধু ফ্রি ফ্লোট আছে আপনার এই টাস্কটার, ঠিক আছে? কিন্তু টোটাল ফ্লোট কিন্তু বাকি তিনটা আছে। সেইটা হচ্ছে আপনার ফ্রি ফ্লোটের আন্ডারস্ট্যান্ডিং এবং টোটাল ফ্লোটের আন্ডারস্ট্যান্ডিং। সো এই যে আমাদের যে পরীক্ষায় পাশ করলো সে বললো আর কি যে ম্যাথ পরীক্ষা আসলে ম্যাথ একদম পাই না আর কি। আনভ্যালু থেকে 3টা ম্যাথ পাইছিল, তাও উইদাউট এনি ক্যালকুলেশন, জাস্ট ইন্টারপ্রিটেশন। আর এই যে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এটাও আসলে এখান থেকে ম্যাথ আসার জন্য সবচেয়ে বেশি ভালো ক্যান্ডিডেট আর কি। ক্রিটিক্যাল পাথ বের করতে বলে, ফ্লোট বের করতে বলে, ফ্রি ফ্লোট বের করতে বলে, এরকম আসে আর কি পরীক্ষায়। তো উনি এরকম কোনো প্রশ্ন পায় নাই, উনি শুধু পাইছিল প্রিসিডেন্স। আমার মনে আছে প্রিসিডেন্স ইয়া পড়ছে যে ফিনিশ টু স্টার্ট, স্টার্ট টু স্টার্ট, হ্যাঁ লজিক্যাল প্রিসিডেন্স, লজিক, সেখান থেকে পাইছে আর কি। সিচুয়েশন দিয়ে বসে এটাকে ফিনিশ টু স্টার্ট নাকি স্টার্ট টু স্টার্ট নাকি ফিনিশ টু ফিনিশ, সো এইটা আসলে বের করতে বলছে। কোনো ম্যাথ আসেনি পরীক্ষায়। সো ম্যাথ আসলে একটু সময় অনেক বেশি চলে যাবে নেটওয়ার্ক ডায়াগ্রাম যদি সলভ করতে হয় আপনাকে। সো যদি নরমাল ক্রিটিক্যাল পাথ বের করতে বলে তাহলে বেটার হচ্ছে যোগ করে দেওয়া, সবগুলো নেটওয়ার্ক পাথ বের করা এবং সবগুলো যোগ করে যেটা হাইয়েস্ট পাথ, লংগেস্ট পাথ, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। আর যদি এরকম ফ্লোট বের করতে পারে এবং আর্লি স্টার্ট আর্লি ফিনিশ দেওয়া থাকে তখন আসলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তো এরকম ম্যাথ আসলে এটার ম্যাথের কত নাম্বার, কত একই নাম্বার কিন্তু 1। সো যদি মনে হয় যে জটিল কমপ্লেক্স, এটা স্কিপ করে যান, পরে যদি রিভিউ এর সময় পান তাহলে আসলে ব্যাক করবেন। হ্যাঁ, আর যদি সহজ হয়, অনেক সময় ফিগার অনেক জটিল থাকে কিন্তু দেখা যায় যে কোশ্চেন খুব সহজ। এই যে যেমন আমাকে যদি এখন বলতো যে এই কাজটার টোটাল ফ্রি ফ্লোট বের করো, এই কাজটা সব দেওয়া আছে ধরো, এই কাজটার ফ্রি ফ্লোট বের করো অ্যাক্টিভিটি এফে, তাহলে আমার কিন্তু পুরো কিছু হিসাব করার দরকার নেই, সব দেওয়া আছে। আমি কি করতাম, এটা থেকে এটা বিয়োগ করে বলে দিতাম যে আমার ফ্রি ফ্লোট হচ্ছে 0। অনেক সময় এরকম থাকে আর কি, সহজ। ভাইয়া আমি একটু আগের প্রশ্নে একটু যাচ্ছিলাম যে যদি এখানে আর্লি স্টার্ট 0-তে শুরু হয়েছে, সেজন্য আমরা আর্লি ফিনিশ 10, ডিউরেশন 10 ডেজ। যদি আর্লি স্টার্ট ডে 1-এ শুরু হতো তখন কি ডে 1-এ মানে ওটাও একটা ডে, তাহলে তো আর্লি ফিনিশ 10-ই হতো। তখন ইয়া হতো, এটা 1 হতো, আর এটা কি হতো, এটা হচ্ছে 1 + 10 -1 হতো, 10ই হতো আসলে, -1 হতো। ফর্মুলাটা তখন একটু ডিফারেন্ট। আর্লি স্টার্টের তখন ফর্মুলা হচ্ছে এরকম যে আপনার আর্লি ফিনিশের, সরি, আর্লি স্টার্ট যোগ হচ্ছে ডিউরেশন মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? আর যখন আপনি ইয়া বের করবেন, লেট স্টার্ট বের করবেন, তখন হচ্ছে লেট ফিনিশ মাইনাস ডিউরেশন +1। ওইটাতে আছে তো, এটাতে পেন্সিল আছে, নিয়ে নাও। বুঝতে পারছি? সো তখন এই 10 হতো, 10 হতো। আর আর্লি স্টার্ট এটা হয়ে যেত আবার 11 একদিন পরে। কিছু বলা না থাকলে তো ডিফল্ট রিলেশন যেটা ফিনিশ টু স্টার্ট, মানে এটা যদি ডে 10-এ শেষ হয় তাহলে অবভিয়াসলি আমরা ধরে নেব যে পরের দিন শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। সো আপনি আসলে কোন ফর্মুলাটা ইউজ করবেন, এইটা নাকি আমরা যেটা দেখালাম সেটা আসলে আপনি এরকম দেখে বুঝতে পারবেন আর কি। আর যেটা ইউজ করেন না কোনো, রেজাল্ট কিন্তু এক আসবে, মানে আপনার ক্রিটিক্যাল পাথের রেজাল্টটা এক আসবে। তাহলে যদি বলে দেয় যে শুরুটা 0-তে হবে, তাহলে আর আমার এই এক যোগ করার প্রয়োজন নাই। না যোগ করার প্রয়োজন নাই। আর যেহেতু এখন 0 দিয়ে দিছে, বেশিরভাগ বই আসলে 0 দিয়ে আছে, বুঝছেন, ইঞ্জিনিয়ারিং এর বেশিরভাগ বই। দ্যাটস ওয়াই পিএমবকে এটা আসলে আমরা যতবারই পড়াইতাম ক্লাসে, ইঞ্জিনিয়ার থাকলে তারা সবসময় এটা ধরতো আর কি যে 1 থেকে কেন শুরু হচ্ছে, কি আমরা কি প্রথম দিন কাজ করবো না 0 দিন, আমরা কি পরের দিন কাজ শুরু করবো, ইঞ্জিনিয়াররা প্রশ্ন করতে আর কি। তো দ্যাটস ওয়াই পিএমবক আসলে এবার 0-তে চলে গেছে। আচ্ছা, এরপরে আসতেছি আমরা অ্যাজাইল রিস্ক প্ল্যানিং। অ্যাজাইলে আমরা কিভাবে হয় প্ল্যানিংটা মনে আছে? আমরা কিন্তু এটা আগে আলোচনা করছিলাম। এখানে খুব সুন্দর একটা ফিগার আছে পিএমবকে। সেটা হচ্ছে আমরা কি করি প্রথমে অ্যাজাইলে, আমি দেখাইছিলাম আপনাদের যে প্রথমে আসলে ভিশন তৈরি করা হয়, ভিশন স্টেটমেন্ট, তাই না? ভিশন থেকে আমরা কি করি, রোড ম্যাপ তৈরি করি, রোড ম্যাপ, যে কোনটা আমরা এই রোড ম্যাপে ডেলিভারি দেবো। সেই রোড ম্যাপকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা রিলিজ প্ল্যান করি। দেখেন যে বাম সাইডে লেখা আছে প্রজেক্ট ভিশন ড্রাইভস প্রোডাক্ট রোড ম্যাপ।
প্রোডাক্ট রোডম্যাপ ড্রাইভস প্রজেক্ট রিলিজ প্ল্যান। তাইলে আমরা ধরলাম যে রোডম্যাপ 1 এর জন্য আমাদের আসলে 3টা রিলিজ ডেলিভারি করতে হবে। রিলিজ আমরা কিন্তু দেখেন একই রকম, আমরা যেমন প্রজেক্টকে ব্রেকডাউন করে কি করি, ডাব্লিউবিএস এর মেজর বড় বড় কম্পোনেন্ট থাকে, তারপরে আমরা লাস্টে ওয়ার্ক প্যাকেজ, তারপরে আমরা টাস্কে যাই, ঠিক আছে। আর অ্যাজাইলে কি করে, অ্যাজাইলে প্রথমে ভিশন, তারপরে রোডম্যাপের পরে হচ্ছে রিলিজকে এক একটা রিলিজকে ব্রেকডাউন করে আমরা কি করি, ইটারেশন বের করি, যে কয়টা ইটারেশন হলে আমাদের এই রিলিজটা কমপ্লিট হবে। সো সেম থিং কিন্তু আমরা ডিকম্পোজ করছি। তারপরে এখন একটা ইটারেশনকে আমরা আবার ব্রেকডাউন করছি, যে এই ইটারেশনে আমরা, মনে আছে, প্রতিটি ইটারেশনে আমরা ডিসাইড করি যে কোন কোন ফিচার ডেলিভারি দেওয়া যাবে বা ইউজার স্টোরি ডেলিভারি দেওয়া যাবে। এখানে ফর এক্সাম্পল দেখানো হচ্ছে ইটারেশন 1 এ আমরা ফিচার এ বি সি এবং ডি ডেলিভারি দেব, যেটা কয়টা স্টোরি, ইউজার স্টোরি 1 2 3 4 5, 5টা ইউজার স্টোরি ডেলিভারি দেব আমরা। সো এটা একটা ইটারেশন আমরা কয়টা ডেলিভারি নিতে যাচ্ছি, 5টা ইউজার স্টোরি এবং 4টা ফিচার। তারপরে কি করছি আমরা, এখন ডেভেলপমেন্ট টিম বা যারা টিম তারা ডিসাইড করতেছে আমাদের যে এই ইউজার স্টোরি ডেলিভারি দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে, এবং এই টাস্ক এ বি সি ডি এই 4টা কাজ করলে আমাদের ইউজার স্টোরি কমপ্লিট হবে এবং সেই কাজটা করতে কত সময় লাগবে, ঠিক আছে। তারা এই জায়গাটাতে এসে সময় আসতেছে। সিমিলারলি আমরা কি করছি দেখেন, ট্রেডিশনাল প্রজেক্টকে ব্রেকডাউন করে ডাব্লিউবিএস, ওয়ার্ক প্যাকেজ এবং ফাইনালি এসে টাস্ক, এবং সেখানে আমরা বলছি যে এই টাস্ক করতে কত সময় লাগবে। সো দুইটার ব্রেকডাউন কিন্তু একই জিনিস, ডিকম্পোজই করা হচ্ছে কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে করা হচ্ছে, কিন্তু যদি পাশাপাশি রাখি দুইটা আসলে অলমোস্ট দ্য সেম থিং উই আর ডুইং, বাট নেমিং কনফিগারেশনটা ডিফারেন্ট এবং করতেছি ডিফারেন্ট ভাবে। সেইটা কিন্তু খুব ভালো একটা মানে ফিগার আর কি অ্যাজাইলের রিলিজ প্ল্যানিং বোঝার জন্য। আচ্ছা, এরপরে আসেন ট্রেডিশনাল প্রজেক্টে আসলে আমরা কি করি, আমরা শুরুতেই এই যে পুরো শিডিউলটা তৈরি করে গান চার্ট তৈরি করে আমরা ওটাকে ফলো করার চেষ্টা করি ট্রেডিশনাল প্রজেক্টে। আর অ্যাজাইলে কি হয়, অ্যাজাইলে কিন্তু আমরা যে একটু আগে ফিগারে দেখলাম, আমরা ইটারেশন পর্যন্ত কিন্তু শেষ, টাইমে কিন্তু এখন আসিনি। আমরা টাইমে কখন আসি, যখন আমরা আসলে ইটারেশন ভেঙে, এই যে যখন আমরা ইটারেশনের ভিতরে ঢুকে যাই, তখন আমরা আওয়ারে চলে আসি যে কত আওয়ার কাজ লাগবে সময়টা। এবং আমরা কি করি, এই যে স্প্রিন্ট ডেমো করি, মনে আছে, স্প্রিন্ট ডেমো কিংবা স্প্রিন্ট রিভিউ, যেখানে আমরা আমাদের প্রোডাক্টটাকে দেখাই, ফিডব্যাক নেওয়ার জন্য কাস্টমারকে দেখাই। এবং রেট্রোস্পেক্টিভ আমরা করি হচ্ছে স্প্রিন্ট ডেমো বা রিভিউ পরের কাজই হচ্ছে রেট্রোস্পেক্টিভ, যখন আমরা লেসন লার্ন নিয়ে আলোচনা করি যে আরো কিভাবে আমাদেরকে ইমপ্রুভ করা যায়। এখানে লাস্টে একটা স্লাইড আছে দেখেন, এটা একটু ভুল আছে, যে আমি এটা কেটে দিচ্ছি, কোঅর্ডিনেশন উইথ আদার প্রজেক্টস। স্টুডেন্ট ম্যানুয়াল আছে, দেখবেন যে লেখা আছে আদার প্রোডাক্টস। সো যখন আমরা শিডিউলিং করতেছি, শিডিউলিং করার সময় অন্য প্রজেক্টের বা অ্যাজাইল যদি চিন্তা করি, তাহলে প্রোডাক্টের কোনো একটা প্রোডাক্টের যদি ধরেন ডেভেলপমেন্ট চলতেছে বা প্রজেক্ট চলতেছে, সেইটার সাথে কিন্তু আমাদেরকে যেহেতু রিসোর্স শেয়ারিং হয়, তারপরে ডিপেন্ডেন্সি আছে ইকুইপমেন্টের, তারপরে রিসোর্সের বা নানান ধরনের জিনিসের, তো সেটা যাতে আমরা অবশ্যই কোঅর্ডিনেট করি আমাদের যখন আমরা প্রজেক্টের শিডিউলটা তৈরি করি। সেই হচ্ছে আমাদের প্রজেক্ট শিডিউল। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা যেটা পেলাম, হ্যাঁ, সেটা হচ্ছে কি হচ্ছে আসলে যেটা পেলাম সেটা হচ্ছে শিডিউল বেসলাইন, ঠিক আছে, শিডিউল বেসলাইন। তার মানে যে শিডিউলটা আমরা ফাইনালি তৈরি করলাম সিপিএম মেথডে ইউজ করে, করার পর যদি ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে, তাহলে এটাকে আমরা বলবো আমাদের প্রজেক্টের জন্য অ্যাপ্রুভ শিডিউল বা শিডিউল বেসলাইন। এবং এরপর থেকে আমরা যখন প্রজেক্টের এক্সিকিউশনের কাজ শুরু করবো, উইল ফলো দিস শিডিউল বেসলাইন। কোন কাজ কখন স্টার্ট হবে, কখন ফিনিশ হবে, অলরেডি উই হ্যাভ প্ল্যান দিস। ট্রেডিশনাল প্রজেক্টে এটা হয়, কিন্তু অ্যাজাইলে আমরা জানি যে প্রতিটা ইটারেশনের ভিতরে আমরা আসলে টাস্কগুলোকে আইডেন্টিফাই করি এবং কাজগুলো করি। সো তাইলে এই পুরা প্ল্যান অ্যান্ড ম্যানেজ শিডিউল এই চ্যাপ্টারটার বা এই টপিকটার মেইন আউটপুট হচ্ছে আসলে শিডিউল বেসলাইন।